রাস্তা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে সিবিআই অফিসারের গাড়িটা। শাহিন গাড়ি ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে। এদিকে আমি গাড়িতে বসে আমার পিস্তলের মধ্যে বুলেট লোড করতে লাগলাম। আর 18 মিনিটের মধ্যে আমরা একটা জঙ্গলের কাছে এসে পৌঁছালাম। গাড়িটা সাইডে রেখে আমি এগিয়ে জঙ্গলের ভিতরে যেতে শুরু করলাম। বেশ কিছু দূর হেঁটে জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। আর তখন শাহিন দাঁড়িয়ে গেল। আমি পিছনে ফিরে বুঝতে পারলাম ছেলেটা ভয় পাচ্ছে। আমি শাহিনের ভয় কাটানোর জন্য বলতে লাগলাম, শাহিন, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি তোমাকে কি বলছি? তুমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে পিস্তলটা নিয়ে আসো। আমার মনে হচ্ছে সামনে গেলে আরও বিপদ হতে পারে আমাদের। শাহরিয়ার ভাই, আপনি বুঝতে পারছেন না, আমি যদি এখান থেকে একা গাড়ির কাছে যাই, তাহলে যদি ওরা আমাকে একা পেয়ে মেরে দেয়, তাহলে আমার কি হবে বলেন? আমি নতুন বিয়ে করেছি, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি আরও কিছুদিন বাঁচতে চাই। শাহিন, এখন ইচ্ছে করছে তোমার গালে 2টা থাপ্পড় দেওয়ার জন্য। তুমি একজন সিবিআই অফিসার হয়ে তোমার মুখ থেকে এরকম কথা বের হয় কেন? ট্রেনিংয়ে কি শিক্ষা পেয়েছো সেটা মনে নেই? শাহরিয়ার ভাই, আপনি আমাকে যাই কিছু বলেন না কেন, আমি আপনার এই কথাটা শুনছি না। আমার অনেক ভয় করে। পারলে আমি চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, তবু আমি এরকম চাকরি চাই না। আপনি রনিকে সাথে নিয়ে ভিতরের দিকে যান, আমি এখানেই আছি। আমি শুধু এই কাজটা শেষ করে আসি, তারপর তোমাকে বোঝাবো চাকরি ছাড়বে নাকি থাকবে। কেন যে শুধু শুধু আমি তোমাকে আমার কাছে আনতে গেলাম। এখন আমার নিজের মাথায় নিজে আঘাত করতে ইচ্ছে করছে। শাহরিয়ার ভাই, সিয়ানকে এসব বলে কোনো কিছুই হবে না। শাহিন অনেক ভয় পাচ্ছে, অবশ্য আমারও হচ্ছে। জানি না আপনার কেন ভয় হচ্ছে না। তোদের কাউকে যেতে হবে না, আমি একাই আছি। তোরা এখানে বসে বসে মুড়ি খা। তোরা কালকে থেকে ঘরে চুরি পড়ে বসে থাকিস, ভালো হবে। আমি রাগে সামনের দিকে এগিয়ে গেলাম। যাদের সঙ্গে কথা বললাম ওরা আমার টিমে কাজ করে, কিন্তু ওরা ভিতর ডিম, তাই আমাকে একা যেতে হচ্ছে। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে গিয়ে একটু টুকরো কাপড় দেখতে পেলাম। আমি কাপড়টা হাতে নিলাম, আর হাতে নিয়ে দেখতে পেলাম কাপড়টা ভেজা। আমি কাপড়টা নিয়ে নিলাম সাথে করে, আর সামনে এগিয়ে গেলাম। হঠাৎ করেই কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি সেখানেই বসে গেলাম, আর বসে যেতে দেখতে পেলাম একটা মেয়ে দৌড়ে জঙ্গল থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম না এই মাঝরাতে জঙ্গলে একটা মেয়ে কোথা থেকে আসবে। এখানে তো অন্য কারো থাকার কথা না। আমি তো সেই খবর পেয়েই এখানে এসেছি, কোনো কিছুই মাথায় আসছে না। এখানে তো অন্য কারো থাকার কথা। তারপর দেখলাম মেয়েটার পেছনে 2টা লোক, তারা তাড়া করছে। আমি সঙ্গে সঙ্গে ফোনটা বের করে ভিডিও করলাম। যদিও অন্ধকারে তেমন একটা ভিডিও হচ্ছে না, চাঁদের আলোতে আবছা আবছা দেখা যাচ্ছে। আমি মাইক্রোফোনে রনি, শাহিনকে তাদের পিছনে নিয়ে যেতে বললাম। তারপর আমি ওদের পিছনে ধাওয়া করতে লাগলাম। ধাওয়া করতে করতে একটা সময় দেখতে পেলাম 2টা লোক মেয়েটাকে ধরে ফেলেছে। মেয়েটাকে ধরেই একজন বলতে লাগলো, তুই জানিস আমাদের সঙ্গে বেইমানি করলে আমরা কি করি? তুই সব কিছু জেনেও আমাদের সঙ্গে বেইমানি করেছিস। তোকে বাঁচিয়ে রাখার কোনোভাবেই সম্ভব না। তোকে এখন আমরা ধর্ষণ করে নদীতে ভাসিয়ে দিব। আমি মেয়েটার কথা শুনতে পেলাম না, কারণ মেয়েটার মুখে আর একটা লোক ধরে রেখেছে। মেয়েটা কান্না করছে। আমি সময়ের অপেক্ষা করতে লাগলাম। আমাকে মেয়েটাকে বাঁচাতেই হবে। যে মাত্র আমি সামনে এগিয়ে যেতে লাগলাম, তখনই বুঝতে পারলাম কেউ আমাকে ফলো করছে। এটা কি করে হতে পারে? আমি তো সব কিছু দেখেই আসছি, কেউ নেই, কিন্তু আমাকে কি ফলো করবে? কে ফলো করবে আমাকে? আমি পেছনের দিকে তাকিয়ে কিছুটা দেখলাম, কিন্তু কাউকে দেখছি না। যেই মাত্র আমি পেছনে তাকিয়ে দেখতে লাগলাম, তখন হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখে মেয়েটা আর 2টা লোক কেউ নেই। সব কিছু যেন মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমার সঙ্গে এসব কি হচ্ছে। তারপর আমি তাড়াতাড়ি করে গাড়ির কাছে চলে আসলাম, আর গাড়ির কাছে এসে দেখি 2জনেই ভয়ে কাঁপছে। আমি রনিকে জিজ্ঞাসা করলাম, আমি তোকে বলেছিলাম যে এদিকটা খেয়াল রাখার জন্য, ওদেরকে পিছনে নেওয়ার জন্য, কিন্তু তোরা পিছনে নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কাঁপছিস? তোরা কি আদৌ সিআইডি অফিসার? ভাই, আপনি তো আর দেখেন না, আমরা তো দেখি। চারদিকে কেমন গুনগুন করে শব্দ। তারপর এবার এত বড় জঙ্গল, কখন কি হয়ে যায় সেটাও তো বলা যায় না। আর কি বড় বড় সাপ থাকবে সেটা একবার ভেবেছেন? একটা কামড় দিতে পারলে সোজা উপরে। তোদেরকে এখন আমার ইচ্ছে করছে লাথি দিয়ে ফেলে যেতে।
আজকে তোদের জন্য আমি কোনো কিছু করতে পারলাম না, যা করার আমার একাই করতে হবে। এখানে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। তারপর আমি রনি শাহিনকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। রনি গাড়ি চালিয়ে যাচ্ছে, আমি পিছনে বসে ল্যাপটপে কাজ করছি। তারপর কিছুক্ষণ এইভাবেই সময়টা পার হয়ে গেল। রাত 3:22-এ বাসার সামনে এসে থামলাম। তারপর গাড়িটা পার করে আমি ভিতরে চলে গেলাম। তারপর আমি ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা বেশি দেরি করেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে দেখতে পেলাম স্যার অলরেডি 3টা কল দিয়েছে। আমি তাড়াতাড়ি করে স্যারকে কল ব্যাক করলাম। কিছুক্ষণ পর স্যার কলটা রিসিভ করলো। তারপর আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আমি কোনো ফর্মালিটি শুনতে চাচ্ছি না। তুমি আমাকে বলো, কালকে তুমি অপারেশনে গিয়েছিলে, সেখানে কি ফলাফল এসেছে? তুমি কি লোকগুলোকে চিনতে পেরেছিলে? স্যার, আমি এক টুকরো কাপড় পেয়েছি। কাপড়টা ভেজা ছিল। আমার মনে হচ্ছে আমরা যে 2 দিন আগে একটা লাশ পেয়েছিলাম, ওই লাশের কাপড়টাই ছিল এটা। আমি আরও একটা মেয়েকে দৌড়াতে দেখেছিলাম ওখানে, কিন্তু যেই মাত্র আমি পিছনে তাকালাম তখনই উধাও হয়ে যায়। পরে কি তুমি লোকগুলোর খোঁজ করেছিলে? আর শাহিন আর রনিকে আমি চাচ্ছি রাঙামাটি পোস্টিং করে দেওয়ার জন্য, কারণ ওরা কোনো কাজেই আসছে না। এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমি শুধু তোমার দিকে তাকিয়ে ওদেরকে তোমার সঙ্গে রেখেছি। তুমি বুঝতে পারছো না আমার জন্য এই কেসটা কতটা ইম্পর্টেন্ট। এটা যদি আমি সমাধান করতে না পারি তাহলে দেশে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যেটা আমাদের পুরো সিআইডির নামে কলঙ্ক হবে। কারণ পুলিশ এটার তদন্ত করতে হাতে নিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে সেটা আমাদের উপর দিয়েছে। এখন আমরা যদি ব্যর্থ হই তাহলে আমরা সমাজের চোখে অনেকটা নিচে পড়ে যাব। একটা কথা সবসময় মনে রাখবে, সম্মান অর্জন করতে যতটা না সময় লাগে, সম্মান শেষ করতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। স্যার, আমি আপনার কথাগুলো বুঝতে পেরেছি। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, এর পিছনে যারা আছে আমি সবাইকে শাস্তি দিব। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন স্যার। আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। আর আমি চাই না আমার পরিচয় কেউ জেনে থাক, কারণ যদি জেনে যায় তাহলে অনেক সমস্যা হবে। বিষয়টা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। তুমি যদি আমাকে এই কেসটা আমার হাতে নিয়ে দিতে পারো তাহলে আমি তোমার জন্য উপরে আবেদন করব। তোমাকে নিয়ে পুরো সিআইডি টিম অন্যভাবে চিন্তা করবে। আমরা সকলেই চিন্তাভাবনা করেই এই কেসে তোমাকে দায়িত্ব দিয়েছি। তোমার যত রকমের সাহায্য লাগে তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যখন যা প্রয়োজন আমাকে বলবে, আমি সেটা দিব। বিনিময়ে এই দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ চিরতরের মতো মুছে ফেলতে হবে। তারপর স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে এমনিই কল কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে টেবিলে এসে নাস্তা করতে লাগলাম। নাস্তা করে আমি রেডি হয়ে নিলাম, তবে সেটা ছদ্মবেশ ধারণ করে। আমি ছদ্মবেশে বের হলাম। রাস্তা দিয়ে একা একাই হেঁটে যাচ্ছি, উদ্দেশ্য একটা কলেজে যাব। হঠাৎ করে একটা রিক্সা আমার সামনে এসে থামলো। রিক্সায় বসে দেখতে লাগলাম একটা মেয়েটাকে দেখেই আমি চিনে ফেললাম। না চেনারও কোনো কারণ নেই। এটাই সেই তিশা, যে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। তাকে আমি কতটা ভালোবাসতাম এটা আমি নিজেও জানি না। আমি দেখেও না দেখার ভান করে চলে আসলাম কলেজে। আর কলেজে এসে আমি ভেতরে চলে গেলাম। আজকে কলেজে অ্যাডমিশন নিব। আমি কলেজে এসে স্যারের অফিসে চলে আসলাম। এসে আমি স্যারের সঙ্গে কিছু কথা বললাম। স্যারকে আগে থেকে বলা আছে। তখন স্যার আমাকে বলতে লাগলো, আপনার মতো অফিসার আমার ভার্সিটিতে ভর্তি হয়েছে, এটা তো আমার গর্বের একটা বিষয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে সমস্ত সহযোগিতা করব। আপনি আপনার মতো করে তদন্ত করে যাবেন। স্যার, প্রথমত আপনি আমাকে তুমি করে বলবেন। স্যার, আমি আপনার ছেলের মতো। আমি জানি আপনি অনেক ভালো একজন মানুষ। আপনি আমাকে সহযোগিতা করবেন, এটা আমার জন্য ভালোই হলো। আমি আমার মতো করে তদন্ত করে যাব। তাহলে স্যার, আমি এখন ক্লাসে যাই। ঠিক আছে, আমি একটা শিক্ষককে বলে দিচ্ছি, সে তোমাকে ক্লাসে নিয়ে যাবে। আর তোমার এই ব্যাপারটা কেউ জানবে না, এটা নিশ্চিন্তে থাকতে পারো। তারপর প্রিন্সিপাল স্যার একটা শিক্ষককে ডাক দিল আর আমাকে পরিচয় করিয়ে দিল। উনি আমাকে নিয়ে ক্লাসে চলে গেলেন। আমিও ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। সবাই আমাকে ভূত দেখার মতো দেখছে, কারণ সবাই দামি দামি পোশাক পরে কলেজে এসেছে আর আমি সাধারণ পোশাক পরে এসেছি। তাই সবাই আমার দিকে তাকিয়ে দেখছে। আমি কোনো জায়গায় না পেয়ে পিছনে বসে পড়লাম। তারপর স্যার চলে গেলেন আর আমিও ক্লাস করতে লাগলাম। যদিও এসব ক্লাসের দিকে আমার কোনো মনোযোগ নেই। আমি চারপাশে তাকিয়ে দেখছি, আর চারপাশে তাকিয়ে দেখতে পেলাম
একটা ছেলে ক্লাসের মধ্যে সিগারেট খাচ্ছে, কিন্তু স্যার কোনো কিছুই বলছে না। এই ছেলেটাকে ধরেই কিছু অন্তত পাওয়া যাবে। হঠাৎ করে একটা মেয়েকে দেখলাম, সবাই মডার্ন ড্রেস পরে আসলো। মেয়েটা এক পাশে বরকা পড়ে আছে, হাতে পায়ে মোজা, শুধু চোখগুলো বের হয়ে আছে। আমি মেয়েটাকে দেখে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। তারপর যথারীতি ক্লাস শেষ হলো। আমি ক্লাস থেকে বের হচ্ছি, আর তখন এসে বকাটে ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আমি কোনো কিছু বললাম না। তখন ছেলেটা বলতে লাগলো, কিরে ফকিনের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে ধাক্কা খাওয়ার? চোখ কি তুই হাতে নিয়ে ঘুরিস নাকি? এখন থেকে সাবধানে চলাফেরা করবি, আর দেখলেই সালাম দিবি, না হলে মেরে এই কলেজে ফেলে রাখবো। ভাই আপনি তো নিজেই তো আমাকে ধাক্কা দিয়ে গেলেন, আর এখন আমার সঙ্গে এসব কথা বলছেন? এখানে তো দোষ আমার নয়, দোষটা আপনার। কলেজ মনে হচ্ছে নতুন, সেই জন্য তুই আজকে ভালো করে চিনতে পারিস না। এখন আমি একটা কাজে যাচ্ছি, যদি কাজটা না থাকতো তাহলে তোকে বুঝিয়ে দিতাম আমি কে। নেক্সট টাইম যেন সম্মান দিতে ভুল না হয়। ভাই আমি সলিড লোক, যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, যে আমাকে রেসপেক্ট করে না তাকে আমি আমার বালেরও দাম দিই না। হারামজাদা, তুই আমার মুখের উপর এত বড় কথা বললি? তোর সাহস তো কম না। তোকে আমি ভেবেছিলাম তুই ইনোসেন্ট একটা ছেলে, তোর সঙ্গে শুধু শুধু কেন ঝামেলা করব, কিন্তু তুই তো দেখছি আমার ইগোকে হার্ট করছিস। আজকে তোকে মেরে এইখানে পুঁতে রাখবো শালা। ভাই আমাদের ওই কাজের দেরি হয়ে যাচ্ছে, এখানে ঝামেলা করে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। একে পরেও দেখা যাবে, আপনি আগে চলুন। তখন ছেলেটা আরেকটা ছেলের কথায় এখান থেকে চলে গেল। আমি ভালো করে বুঝতে পারলাম পাশের ছেলেগুলো তার চেলা। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম, আর তখনই বরকা পড়া মেয়েটা আবারও উপরে উঠতে লাগলো। আমাকে একা দেখেই বলতে লাগলো, আপনি কিছু মনে না করলে আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আসলে একটু আগে আমার এখানে 500 টাকা হারিয়ে গিয়েছে, আপনি কি সেটা দেখেছেন? সরি আপু, আমি তো দেখিনি। ঠিক আছে, সমস্যা নেই, আমিও আপনার সঙ্গে খুঁজে দিচ্ছি, চিন্তা করবেন না। তারপর মেয়েটা আমাকে আর কোনো কিছু বলল না। আমি মেয়েটার সঙ্গে সঙ্গে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন মেয়েটা নিজে থেকে আমাকে বলতে লাগলো, তাহলে মনে হয় ওই বকাটে ছেলেগুলোই আমার ব্যাগ থেকে নিয়ে গেছে। ওদের চালায় আমি ঠিকমতো কলেজেও আসতে পারি না, সব সময় রাস্তায় ডিস্টার্ব করে, আর কত সহ্য করব। আমি একা একাই বলতে লাগলাম, তখন ছেলেটা আমাকে বলতে লাগলো, আর বেশি দিন হয়তো এসব যন্ত্রণা সহ্য করতে হবে না, ওদের সময় ফুরিয়ে এসেছে। আর আপনার কি টাকাটা খুব বেশি প্রয়োজন? যদি প্রয়োজন থাকে তাহলে আমার কাছ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই, পরে না হয় আমাকে দিয়ে দিবেন। হ্যাঁ, আসলে আমার টাকাটা খুব প্রয়োজন ছিল, আমি অনেক কষ্টে টাকাটা ম্যানেজ করেছিলাম। আসলে হোস্টেলে থাকি তো, ফ্যামিলির অবস্থা এতটা ভালো নয়, তার জন্য একটু সমস্যা হয়। ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমার কাছ থেকে টাকাটা নিতে পারেন, আর আমাকে আপনি বন্ধুর মতো ভাবতে পারেন। তারপর আমি আমার পকেট থেকে 1000 টাকা বের করে মেয়েটার কাছে দিলাম, আর মেয়েটাকে বললাম, আসলে আমার কাছে 500 টাকা ভাঙতি নেই, আপনি 1000 টাকাই রেখে দেন, পরে আপনার কাছে হলে আমাকে দিয়ে দেবেন। আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও টাকাটা নিয়ে নিলাম, কারণ এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। হোস্টেলের খাবারের জন্য 500 টাকা বাকি পড়েছে, আজকেই লাস্ট ডেট। তারপর আমি টাকাটা নিয়ে আমার ব্যাগে রাখলাম, আর ওনাকে বললাম, আসলে আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? কারণ আপনি কখন কোথায় থাকেন এটা তো বলতে পারবো না, আপনি যেদিন আসবেন সেদিন আমি টাকাটা নিয়ে আসবো। এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আমি প্রতিদিনই কলেজে আসবো এখন থেকে। আচ্ছা, তবুও রেখে দেন, আপনি যেহেতু এত করে বলছেন। তারপর আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। আমি আমার নাম্বারটা দিয়ে একটা মুচকি হেসে সেখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমার প্রথম দেখায় অনেক ভালো লেগে গেল। তারপর আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে ল্যাপটপে বসে বসে কাজ করছিলাম, আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা ছাদে চলে আসলাম। বিকেলবেলা ছাদে এসে একটু ঘোরাঘুরি করতে লাগলাম, আমার বেশ ভালো লাগে। তারপর পুরনো কথাগুলো আমার মনে হয়ে গেল। তিশার কথা একটু পিছনে ফিরে যাক, 4 বছর আগের কথা। একদিন আমি রুমে শুয়েছিলাম, আর তখনই তিশা আমাকে কল দিল। কল দিয়ে আমাকে কান্না করতে করতে বলতে লাগলো, শাহরিয়ার,
আমি কোনো কিছু ভাবতে পারছি না। আমাকে বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তিশা, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু এখানে আমার কি করার আছে? তোমার মা আমাকে বলেই দিয়েছে আমার সঙ্গে তোমার বিয়ে দিবে না, আর একটা বেকার ছেলের সঙ্গে কেউ বিয়ে দিতে চায় না। তুমি কোনো কিছু একটা ব্যবস্থা করো। তুমি একটা তাড়াতাড়ি জব নাও। আমি তোমার সঙ্গে পালিয়ে যেতেও রাজি আছি। তুমি কোনো কিছু একটা করো। তিশা, আমি কখনো চাইনি আমাদের ভালোবাসা রক্ষার জন্য এভাবে পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে। ভাইয়া, ভাবি, বাবা, মা, ওদেরকে আমি কি বলবো? আমি কোনো কিছু বুঝতে পারছি না। তুমি বাসায় আরেকটু বলো। আমি কোনো কিছু বলতে পারবো না। আমি যা বলা সেটা বলে দিয়েছি। তুমি 3 দিনের মধ্যে ব্যবস্থা করো। আমরা 3 দিন পর পালিয়ে যাব। আমি তোমাকে মেসেজ করে সময় ঠিকানা জানিয়ে দিব। তুমি সেই অনুযায়ী চলে আসবে। এই বলে তিশা কল কেটে দিল। তিশার সঙ্গে আমার রিলেশন প্রায় 2 বছর। এই 2 বছরে একে অপরকে ছাড়া কখনোই থাকতে পারেনি। আমাদের মধ্যে কত রাগ অভিমান হয়েছে, কিন্তু সেটা স্থায়ী হতে পারেনি। মুহূর্তের মধ্যেই রাগ অভিমান ভুলে আমরা এক হয়ে গিয়েছি। আমি বিছানা থেকে উঠে আমি চিন্তা করতে লাগলাম, কি করব, কোথায় যাব। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমার ফোনটা বিক্রি করে দেব। আমার ফোনটা বিক্রি করে দিয়ে যে টাকা পাবো, আরও কিছু টাকা নিয়ে তিশাকে নিয়ে পালিয়ে যাব। এরকম চিন্তার মধ্যে পার হয়ে গেল 3টা দিন। আমি রাত 10টার দিকে বের হলাম। বাসা থেকে কাউকে না জানিয়ে বের হয়ে আমি রেল স্টেশনে চলে আসলাম। রেলওয়ে স্টেশনে এসে আমি তিশার জন্য অপেক্ষা করছি, কখন তিশা আসবে। স্টেশনে তেমন লোকজন নেই। আমি একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে আছি। রাফি, আমি তোমাকে যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবেই করবে। আমি শাহরিয়ারের সঙ্গে দেখা করব। তারপর তার কাছ থেকে কৌশলে আমি টাকাগুলো আদায় করব। আর টাকাগুলো আদায় করার পরেই তুমি সবাইকে নিয়ে শাহরিয়ারকে ঘিরে ধরবে। আর আমি এদিক থেকে নাই হয়ে যাব। ওর কাছে যা যা আছে সেটা নিয়ে আমরা দুজনে মিলে পালিয়ে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই ভালোবাসার জন্য আমি শাহরিয়ারকে মুরগি বানিয়ে রেখেছি। শাহরিয়ার আমাকে প্রথমে অপমান করেছিল, আমাকে মূল্য দিতে চায়নি। এটার প্রতিশোধ নিব আমি। আজকে আমার সেই সুযোগটা এসেছে। তোমাকে আমি যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবেই কাজটা করবে, একটুও যেন ভুল না হয়, কারণ শাহরিয়ার অত্যন্ত চালাক একটা ছেলে। এদিকে আমি তিশার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে তিশা চলে আসলো, হাতে ব্যাগ আছে। তিশা এসে আমাকে বলতে লাগলো, আচ্ছা, তুমি কত টাকা নিয়ে এসেছো? আমি তো এত বেশি টাকা আনতে পারিনি, কারণ বুঝতেই তো পারছো এত কম সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করা যায় না। আমি আমার ফোনটা বিক্রি করে দিয়েছি। সেই ফোন, টাকা আর কিছু আলমারি থেকে বাবার টাকা চুরি করে নিয়েছি। সব মিলিয়ে প্রায় 50,000 টাকা মতো এনেছি। তোমার আর আমার হলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়েছে। তুমি টাকাগুলো আমার কাছে দিয়ে দাও, আমার কাছে রেখে দেই। তোমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে। আমার কাছে ব্যাগ আছে, আমার কাছে রেখে দেই। আমিও আর কোনো কথা বললাম না। আমি টাকাগুলো বের করে তিশার কাছে দিয়ে দিলাম। তিশা টাকাগুলো নিয়ে ব্যাগে ভরে ফেললো। আর তখন হঠাৎ করে 2টা ছেলে এসে আমাকে মারতে লাগলো। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না, ওরা আমাকে কেন মারছে। আমি তো ওদের সঙ্গে কোনো কিছুই করলাম না। মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেললো। যাওয়ার সময় আমাকে একটা কথা বলেছিল, অনেক ইচ্ছে ছিল তোকে এভাবে মারবো, আজকে সেটা আমার পূরণ হলো। মনে আছে একদিন তুই আমাকে অপমান করেছিলি, তুই আমার ভালোবাসাটা তুচ্ছ মনে করেছিলে। আজকে দেখ কেমন লাগে। আর তোর টাকা দিয়ে আমরা এখন ঘুরবো, হানিমুন করব। চলো রাফি, আমরা এখন চলে যাই। তারপর আমার যখন চোখ খুলল তখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমার পাশে বাবা, মা, ভাইয়া, ভাবি সবাই বসে আছে। বুঝতে পারলাম না আমাকে কে হাসপাতালে নিয়ে এসেছে। তখন আমার কেবিনে ফাহিম আসলো। ফাহিম আমার বন্ধু, তার মানে ফাহিম আমাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে এসেছে। তিশা আমাকে ধোকা দিয়ে চলে গেল। আমি তো তিশাকে অনেক ভালোবেসেছিলাম। আমি তিশার কখনো ক্ষতি চাইনি, কিন্তু তিশা আমাকে এত বড় নিঃস্ব করে দিয়ে চলে গেল। তখন এই মা বলতে লাগলো, শাহরিয়া, আমি আলমারিতে টাকাগুলো রেখেছিলাম তোর বাবার হার্টের অপারেশন করানোর জন্য, কিন্তু তুই সেই টাকাগুলো নিয়ে কি করেছিস?
বলতো, তোকে ফাহিম রেল স্টেশনে পড়ে থাকতে কেন দেখেছে? তুই ওখানে কি করতে গিয়েছিলি? আমি মায়ের কথায় কি উত্তর দিব কোনোভাবেই ভেবে পাচ্ছি না। আমি চুপ করে রইলাম। তারপর একে একে সবাই বকা দিতে লাগলো। আসলে মধ্যবিত্তদের কাছে 50,000 টাকা মানে অনেক টাকা। তারপর এভাবে পার হয়ে গেল 2টা দিন। আমি সুস্থ হয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে তেমন একটা আগের মতো ভালোবাসা পেলাম না। সবাই কেমন যেন আমাকে এড়িয়ে চললো, কারণ আমার জন্যই বাবা চিকিৎসাটা করাতে পারলো না। হয়তো আমার সঙ্গে সবাই ঠিকঠাক মতো কথা বলে না। তারপর এক সময় আমি সিদ্ধান্ত নিলাম বাসা থেকে চলে যাব। তারপর আমি আস্তে আস্তে করে টিউশনি করানো শুরু করলাম, আর নিজেকেও একটু গোছানো শুরু করলাম। পড়াশোনা শেষ করে আমার চাকরিটা হলো। এবার বাস্তবে ফিরে যাক। মানুষ এতটা খারাপ হবে এটা আসলে তিশাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। তিশা আমার সঙ্গে অনেক বড় বেইমানি করে ফেলেছে। তখন এই রনি দৌড়ে ছাদে চলে আসলো আর এসে আমাকে বলতে লাগলো, ভাই আমরা খবর পেয়েছি আজকেও নাকি ওখানে একটা বড় ডিল হতে চলেছে। আমরা কি সেখানে যাব? আজকে ওদেরকে যে করে হোক ধরতে হবে, আর আমি ক্যামেরা নিয়েছি। আজকে যে করেই হোক আমাকে সব কিছু জানতেই হবে। আর তোরা যদি ভয় পাস তাহলে তোদের যাওয়ার দরকার নেই, কারণ আমি চাই না আমার কাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটুক। ভাই কালকের জন্য সরি, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আপনি না থাকলে হয়তো আমাদেরকে রাঙামাটি পোস্টিং করে এক কোঠায় পাঠিয়ে দিত। ভাই আমি আপনার সাথে আছি, আজকে আমার কোনো ভয় নেই। ঠিক আছে, তুই সাইনকে রেডি হতে বল, আমরা ঠিক সময়ে বের হব বাসা থেকে। তারপর উনি চলে গেল আর আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। সন্ধ্যার সময় আকাশটা বেশ ভালোই লাগছে। তারপর আমি কিছুক্ষণ সেখানে থেকে রুমে চলে আসলাম। রুমে এসে আমি নিজেকে গুছিয়ে নিলাম। তারপর রেডি হয়ে আমি সময় মতো বের হয়ে গেলাম আর আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। তারপর জঙ্গলে চলে আসলাম। জঙ্গলে এসে আমি গাড়িটা রেখে বের হলাম। আমার সাথে রনি আর শাহিন দুজনেই রয়েছে। আমি আগে আগে যাচ্ছি আর ওরা আমার পিছনে পিছনে আসছে। আর তখন আমি দুজনকে বললাম, আমাদেরকে 3 জন 3 দিক থেকে যেতে হবে। আমরা সবসময় মাইক্রোফোনে কানেক্ট থাকব। যখন কোনো কিছু দেখতে পাবো তখনই আমরা একে অপরকে ইনফর্ম করব। আর সাহস রাখতে হবে আমাদের মনে। শাহিন তুই ওদিক দিয়ে যাবি আর রনি তুই ডান দিক দিয়ে যাবি। ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই করব। তারপর আমি শাহরিয়ার ভাই যেভাবে বলেছেন সেভাবেই যেতে লাগলাম। পিস্তল হাতে নিয়ে এক পা করে সামনের দিকে যাচ্ছি, কিন্তু কাউকে কোনো রকম দেখছি না। তারপর আমি মাইক্রোফোনে বলতে লাগলাম, ভাই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের এভাবে যাওয়ার কি আছে? আমরা তো বুক ফুলিয়ে ভিতরে যেতে পারি। আরে পাগল, এখানে যদি কেউ থাকে তাহলে কি তোর সামনে দিয়ে ঘুরবে নাকি? এটা অনেক ক্রিটিক্যাল একটা জায়গা। তোকে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই যা। এদিকে আমি এক পা করে সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে একটা গাছের আড়ালে লুকিয়ে ফেললাম। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখতে পেলাম একটা মেয়ে কালো প্যান্ট, কালো জ্যাকেট এবং কালো টুপি পরে আছে। মুখটা বেশ ভালো করে দেখা যাচ্ছে না। মেয়েটার হাতে একটা পিস্তল আর একটা হাতে একটা ভিটকেস রয়েছে। আমি সেখানে বসে রইলাম। তারপর দেখতে পেলাম 2টা লোক মেয়েটার সঙ্গে কথা বলছে। আমি তাড়াতাড়ি করে ভিডিও করতে লাগলাম। তারপর আমি 1 পা 2 পা করে সামনের দিকে এগিয়ে গেলাম। তখনই আবারও আমার মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে। জানি না আমাকে এভাবে ফলো করে কে, কিন্তু যাই কিছু হয়ে যাক আমাকে সামনের দিকে এগিয়ে দেখতেই হবে। তারপর পিছনের দিক কালকে এটার জন্যই আমি মিস করেছিলাম। আমি মেয়েটা কাছাকাছি গিয়ে মেয়েটাকে লাথি মারলাম আর ছেলেগুলোকে গুলি করতে লাগলাম। চারিদিকে গোলাগুলি শব্দের কারণে কোনো কিছু শুনতে পারছিলাম না, কাউকে দেখতেই পাচ্ছিলাম না। এমনিতে অন্ধকার। আমি মেয়েটার এক হাত দিয়ে চেপে ধরে আছি। তারপর আমি মেয়েটাকেও মারতে লাগলাম। একটা সময় দেখলাম মেয়েটাও আমাকে মারতে লাগলো। মেয়েটা যে আমার থেকেও তৎপর এটা বেশ ভালো করে বুঝতে পারছি। হঠাৎ করে কেউ যেন আমার পিছন থেকে মাথায় আঘাত করলো। আমি মাথায় এক হাত দিয়ে ধরে সেখানে বসে পড়লাম। আর তখন পিছন থেকে চিরচেনা একটা কণ্ঠ ভেসে আসলো, তুই আমার কাছে বাধা দিতে এসেছিস। আমি তো ভেবেছিলাম তুই সেদিনই মারা গিয়েছিস, কিন্তু তুই দেখছি এখনো বেঁচে আছিস। আজকে তোর আর কোনো রক্ষে নেই।
এখানে শুধু শুধু মরতে এসেছিস। এত তাড়াতাড়ি মরার কথা বললে চলে নাকি? আমার তো এখন অনেক কাজ করার বাকি আছে। আমি স্যারকে কথা দিয়েছি তোদেরকে আমি গোড়া থেকে উপড়ে ফেলবো। তার মানে তুইও এসব কাজে জড়িত আছিস, তাই না? তোকে আমি এভাবে দেখতে পাবো এটা আমি আসলে আশা করিনি। কেউ নড়াচড়া করবে না। যদি কেউ নড়াচড়া করো তাহলে আমি গুলি করব। এই মেয়ে, তুই ভেবেছিসটা কি? আমাদের তুই প্রতিদিন গোল দিয়ে যাবি আর আমরা কোনো কিছুই করতে পারবো না? চুপচাপ শাহরিয়ার ভাইয়ের থেকে পিস্তলটা নামিয়ে দে, না হলে তোকেও আমি গোল করতে বাধ্য হব। তাড়াতাড়ি নামিয়ে নে বলছি। তখনই তিশা আমার সামনে থেকে পিস্তলটা নামিয়ে নিল, আর রনি গিয়ে তিশার হাতে পিস্তলটা নিয়ে নিল হাত থেকে। তারপর আমি তিশাকে উঠে 2 হাত ধরে হাতকড়া লাগিয়ে দিলাম। তারপর তিশাকে নিয়ে গাড়ির কাছে চলে আসলাম। গাড়ির কাছে নিয়ে এসে আমি তিশাকে গাড়িতে বসালাম। আর তখন তিশা আমাকে বলতে লাগলো, তুই আমাকে ধরে এখন বড্ড ভুল করেছিস। আমাকে ধরে তোর কোনো লাভ হবে না, আর আমার যদি কোনো কিছু হয় তাহলে কোনোদিনও বাঁচতে পারবি না। তোরা শেষ হয়ে যাবি। তুই জানিস না আমি কি করতে পারি। তোরা যদি এত কিছু করতে পারিস তাহলে আমরা সিআইডি হয়ে আমরা কি করতে পারি সেটা একবার ভেবে দেখ। আর বিশেষ করে আমার ব্যাপারে মনে হয় তোর কোনো আইডিয়া নেই। ঠিক আছে, বাসায় চল, তোকে সব কিছু দেখাবো। তোকে আমি আমার বাসায় নিয়ে যাব। ওকে থানায় নিয়ে গেলে সমস্যা আছে। তোর সঙ্গে আমার কত হিসাব নিকাশ বাকি আছে। তারপর আমি তিশাকে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি তিশাকে হাত পা বেঁধে চেয়ারের সঙ্গে বসিয়ে দিলাম। তারপর আমি সামনে গিয়ে বসলাম আর রনিকে বললাম, রনি, আজকে আমাদের কিন্তু অনেক বড় উপকার করেছে শাহিন। তা এখন আমাদের সবার জন্য কফি নিয়ে আয়। আজকে আমরা কেউই ঘুমাবো না। আজকে এই মানুষটার সঙ্গে গল্প করব সারা রাত। ঠিক আছে ভাই, আমি এখনই কফি নিয়ে আসছি। আপনি একটু বসেন আর শাহিন ভাইকে তার জিনিসপত্রগুলো দে। ভাই তার জিনিসপত্রগুলো অনেক দিন ব্যবহার করে না। ভাই, আপনার জিনিসপত্রগুলো আমি এখনই নিয়ে আসছি। আপনি তো আপনার জিনিসপত্রগুলো দিয়ে অনেক দিন কাজ করেন না। কিছুক্ষণ পর রনি আমাকে কফি এনে দিল আর কফিটা খেতে লাগলাম। শাহিন আমাকে আমার বক্স এনে দিল। আমি বক্সটা খুলে সেখান থেকে প্লাস বের করলাম। প্লাস বের করে তিশার হাতের আঙুলটা টান দিলাম। আর তখন তিশা আমাকে বলতে লাগলো, তুই আমার সঙ্গে এমনটা করিস না, ভালো হবে না বলে দিচ্ছি। আমি যদি একবার এখান থেকে বের হতে পারি তোকে কি অবস্থা করব সেটা তুই ভাবতে পারবি না। তুই আমার সঙ্গে অনেক বড় গেম খেলেছিস, সেটা তো অন্য কথা, কিন্তু তুই শেষ পর্যন্ত সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়েছিস। দেশের মেয়েদের বিদেশে নিয়ে পাচার করছিস। প্রতিটা কলেজে ড্রাগসের ব্যবসা করছিস। আমার অনেক টাকার দরকার, আমি থাকার জন্য এসব করছি। আমি টাকা ছাড়া কোনো কিছু বুঝতে চাই না। তোকে আমি সেদিনই টাকার জন্য ফেলে চলে গিয়েছিলাম। তারপর আমি কিছুদিন পর রাফিকেও খুন করে দিই। কিন্তু তুই তো অনেক ভালো ছিলি, কি করে তুই এই জীবনটা তুই বেছে নিলি? তোর তো কোনো কমতি ছিল না। তুই যদি এখন এসব না করে তাহলে একটা সংসার নিয়ে সুখে থাকতি। আমাকে ছেড়ে গিয়েছিস, এটা অন্য কথা। আমাকে এখনই ড্রাগস এনে দিতে পারবি? তুই যা বলবি আমি তাই করব। তুই যদি আমার সঙ্গে বিছানাও যেতে চাস তবু আমি রাজি আছি। তবু আমাকে ড্রাগস এনে দে। বুঝতে পেরেছি তুই এভাবে আমার কথা শুনবি না, তাই আমি প্লাস দিয়ে তার একটা আঙুল কেটে দিলাম। আর সঙ্গে সঙ্গে তিশা চিৎকার দিয়ে উঠল। আমি মুখে ট্যাব মেরে দিলাম। তারপর সেখানে গরম কফি ঢেলে দিলাম। তিশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি। তারপর আমি নিজেই তিশার আঙুল ব্যান্ডেজ করে দিলাম। আর এভাবে কিছুক্ষণ পার হয়ে গেল। তারপর আমি তিশার মুখ থেকে ট্যাপটা খুললাম। আর তখন সে বলতে লাগলো, আমি তোর কাছে সব ভুল স্বীকার করছি, তবু আমাকে কষ্ট দিস না। এর চেয়ে ভালো আমাকে মেরে ফেল। তবু আমি এই রকম যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি আমার শুধুমাত্র দায়িত্ব পালন করছি। আমি যদি তোকে আমার হিসাবটা নিতে চাই তাহলে তুই এমনিতেই মরে যাবি। আমার হিসাবটা না হয় বাদ দিলাম, আমি আমার দায়িত্বটা পালন করছি। আমাকে আমার দায়িত্বটা পালন করতে দে ভালো মতো। আমি তোমার কাছে সবকিছুই বলে দিচ্ছি, তবু আমাকে আর কষ্ট দিও না প্লিজ। আমি রায়হানের হয়ে কাজ করি। রায়হান হলো সবকিছুর দেখাশোনা করে, কিন্তু রায়হানের উপরেও আরও একজন রয়েছে যে রায়হানকে লিড দেয়।
আমার শুধু দায়িত্ব হলো মেয়েগুলোকে বিভিন্ন জায়গা থেকে রিসিভ করে নদীপথে পৌঁছে দেওয়া, আর এই জঙ্গলে আমি মেয়েগুলোকে আটকে রাখি। আমি আজকে একটা পার্টির সঙ্গে ডিল করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম চুপচাপ করে ফেলবো। আমি জানতাম এখানে তুমি আসবে, তাহলে আমি নিজেকে প্রস্তুত করে নিতাম। সব কিছুই তো বুঝতে পারলাম, তা এখন আমি তুই থেকে তুমি হয়ে গেলাম, বেশ ভালো কথা। আচ্ছা, এরপর বলতে থাক, বিভিন্ন জায়গায় যে ধর্ষণগুলো হয়ে থাকে এগুলো কারা করে? আসলে এসব রায়হানের লোকজনরা করে থাকে, আর রায়হান বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে তার আস্তানায় নিয়ে যায়, আর সেখানে সে উপভোগ করে। যে মেয়েগুলোর চেহারা সুন্দর সেগুলোকে বেশি দামে বিক্রি করা যায়। আমি শুধু ওদেরকে সাজানোর দায়িত্বে আর মেয়েগুলোকে রিসিভ করার দায়িত্বে থাকি। তাহলে বল, আমি রায়হানকে এখন কোথায় পাবো? রায়হানের ঠিকানাটা বল, আর রায়হানের কোথায় কোথায় আস্তানা আছে সব ঠিকানা বল। রায়হান এখন বর্তমানে বান্দরবনে আছে, আর পটুয়াখালী, রংপুর, রাঙামাটি, খাগড়াছড়ি এসব জায়গায় ওর আস্তানা আছে। এসব জায়গা থেকে দেশের বিভিন্ন কলেজে ড্রাগস পাচার হয়ে থাকে। রায়হানের কাছে দিয়েই সকল কাজ হয়ে থাকে। এমন কোনো কাজ নেই যেটা রায়হানের দ্বারা করা হয় না। আর বড় কথা হলো এর মধ্যে কিন্তু মন্ত্রী, এমপিও যুক্ত রয়েছে। সবাই বুঝতে পারলাম। সাইন, তুমি এগুলো নোট করে রাখো, ঠিকানা কোথায় কোথায় এটা লিখে রাখো। আচ্ছা, কলেজ থেকে কীভাবে কি হয়? প্রতিটা কলেজে কে কে থাকে? কলেজের ব্যাপারটা মোটামুটি আমি দেখাশোনা করি, তবে আমি ছাড়াও আর একটা মেয়ে আছে, তার নাম দিয়া। সে এসবের বেশি জানে। তবে আমাদের এই শহরে বড় একটা কলেজ আছে না, এই নাম। এই কলেজের দায়িত্বে আছে নিবিড়, এমপির একমাত্র ছেলে। এমপিও এর মধ্যে যুক্ত আছে। নিজের কারণে এই কলেজে ড্রাগস ঢুকে থাকে। দিয়া নিবিড়ের কাছে ড্রাগসগুলো পৌঁছে দেয়, আর সেটা নিবিড় সাপ্লাই করে। আমি তোর সঙ্গে কি কথা বলবো সেটাও আমি বুঝতে পারছি না। একটা মানুষ এতটা খারাপ হয় কি করে? তোর কি মনের মধ্যে একটুও খারাপ লাগা কাজ করে না? তোর মনুষ্যত্ব বলতে কিছু নেই? আমি তোকে আমার সব কিছু বলে দিয়েছি, এখন তুই আমাকে ছেড়ে দে। আমি এখান থেকে সোজা বিদেশে চলে যাব। আমি আর কখনো খারাপ কাজ করব না। এটা বললে কি করে হয়? এত তাড়াতাড়ি বিদেশে চলে যাবি? তোকে তো আমি এখন মেরে ফেলবো। তোকে বাঁচিয়ে রাখার কোনো অর্থই নেই আমার কাছে। তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিব। তুই আমার কাছে কত টাকা চাস আমি তোকে সব টাকাই দিব। প্লিজ, তবু তুই আমাকে মারিস না। আমি আমার এই লাইফে কখনো টাকার কাছে বিক্রি হয়নি, আর তোর এই সামান্য টাকার জন্য আমি বিক্রি হয়ে যাব, এটা তুই ভাবলি কি করে? এই বলে আমি মুখে ট্যাপ মেরে দিলাম। তারপর আমি একটা ইঞ্জেকশন বের করে তিশার গায়ে পুশ করলাম, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। তারপর আমি অফিসে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করলাম, আর তখন সাইন আমাকে বলতে লাগলো, ভাই আমি কি ওই মেয়েটাকে নাস্তা দিয়ে আসবো? মেয়েটা হয়তো একটু পরেই জেগে উঠবে। আর এখন কি আপনি অফিসে যাবেন? হ্যাঁ, মেয়েটাকে নাস্তা দিয়ে আয়। আমি স্যারের সঙ্গে কথা বলছি, দেখি স্যার কি বলে। যদি অফিসে যাওয়া লাগে তাহলে তো যাবই, তোরা বাসায় থাকবি। তারপর আমি নাস্তা করে আমার স্যারকে কল দিলাম। একটু পরে স্যার কলটা রিসিভ করলো। স্যার কলটা রিসিভ করে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আমি খবর পেয়েছি এসব কিছুর পেছনে রায়হান আছে। তোমার কি খবর সেটা বলো। তুমি কি কাল রাতে অপারেশনে গিয়েছিলে? স্যার, আমি সব কিছু জানতে পেরেছি। আর রায়হানের হয়ে কাজ করে মেয়েটার নাম হচ্ছে তিশা। এই তিশা মেয়েটাকে আমি আমার বাসায় নিয়ে এসেছি। তারপর কিছু 3rd ডিগ্রি দেওয়াতে মেয়েটা সব কিছু স্বীকার করেছে। এখন আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাচ্ছি। আমার কিছু ফোর্স লাগবে, তাদেরকে আমি বিভিন্ন জায়গায় পাঠাবো। শাহরিয়ার, তোমার প্ল্যান কি সেটা আমি জানি না, তবে আমার এটা বিশ্বাস আছে যে তোমার প্ল্যান অবশ্যই সাকসেসফুল হবে। তুমি তোমার মতো এগিয়ে যাও। কখন কি লাগবে সেটা আমাকে জানিয়ে দিও, আমি পাঠিয়ে দিব। স্যার, আমি আপনাকে কালকে রাতে মেয়েটার স্বীকারোক্তি একটা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা আমি আপনাকে সেন্ড করে দিচ্ছি। আর স্যার, আপনি একটু সাবধানে থাকবেন, হয়তো আপনার উপরেও কোনো অ্যাটাক আসতে পারে। একটা বিশেষ কথা হলো, রায়হানের সঙ্গে কিছু মন্ত্রী আর এমপিরাও যুক্ত আছে। এখন আমি কি করব? শাহরিয়ার, সবার জন্য আইন সমান। আমি উপর থেকে নির্দেশ পেয়েছি, আর আমিও এরকমটাই ধারণা করেছিলাম। রায়হান একা সব কিছু করছে না, কারো না কারো সঙ্গে ওর লিঙ্ক আছে। স্যার, আরও বড় একটা তথ্য হলো যে রায়হানের পরে আরও একজন রয়েছে, যে রায়হানকে দূর থেকে লিড দিয়ে যাচ্ছে, কিন্তু সেটার খবর কেউ জানে না।
ঠিক আছে, তাহলে তুমি কলেজে চলে যাও। কলেজে গিয়ে তুমি বিষয়টা দেখো, আর এদিকে রনি আর শাহিনকে দিয়ে মেয়েটাকে অফিসে পাঠিয়ে দাও। আর মিডিয়ার বিষয়টা আমি দেখছি, মিডিয়াকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কলটা কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি রনিকে বললাম মেয়েটাকে নিয়ে অফিসে চলে যাওয়ার জন্য। আমি শাহিনকে দেখলাম মেয়েটার সামনে বসে আছে, মেয়েটা খাবার খাচ্ছে। আমি আর কোনো কিছু বললাম না, আমিও কলেজের জন্য রেডি হয়ে নিলাম। তারপর রনি আর শাহিনকে দিয়ে পাঠিয়ে দিলাম অফিসে, আর আমিও রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা বের করে দেখি এটা অচেনা নাম্বার। আমি কলটা রিসিভ করলাম আর সালাম দিলাম। তখন উপাস থেকে বলতে লাগলো, ওয়ালাইকুম আসসালাম, আমি ইশরাত জাহান মিলি। আপনি যাকে 1000 টাকা দিয়েছিলেন কলেজে, আমাদের পরিচয় চিনতে পেরেছেন? হ্যাঁ, আপনার কণ্ঠ শুনেই বুঝতে পেরেছি। তা হঠাৎ করে আমার কথা মনে পড়লো যে কোনো সমস্যা হয়েছে নাকি আবার? আসলে আমি টাকাটা দিয়ে দিতে চাচ্ছি। আপনি কোথায় আছেন সেটা যদি বলতেন তাহলে আমি টাকাটা নিয়ে আসতাম, আর যদি কলেজে আসেন তাহলে আমি কলেজে নিয়ে আসছি। আচ্ছা, আপনি তো অদ্ভুত একটা মানুষ। এত তাড়াহুড়ো কিসের আপনার? আমি কি চলে যাচ্ছি নাকি? টাকাটা তো পরে দিতেও পারেন। কি ব্যাপার? কে তোমরা? তোমরা হোস্টেলের ভেতরে ঢুকছো কিভাবে? গার্ডস, কে কোথায় আছো বাঁচাও! তখনই আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি চিৎকার দিয়ে সিকিউরিটি ডাকতে লাগলাম। হঠাৎ করে ফোনের ওপাশ থেকে এরকম কথা শুনতে পাবো এটা আশা করিনি। তার মানে ওর হোস্টেলে কোনো সমস্যা হয়েছে, আমাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে। কিন্তু আমি তো চিনি না। আমি তাড়াতাড়ি করে লোকেশন ট্র্যাক করলাম, লোকেশন অনুযায়ী তাড়াতাড়ি করে যেতে লাগলাম। আমি দৌড়ে যাচ্ছি, প্রায় 10 মিনিট লাগলো আমার সেখানে পৌঁছানোর জন্য। তারপর হঠাৎ করে দেখলাম 4-5টা মেয়েকে ধরে গাড়িতে তোলা হচ্ছে। মেয়েগুলো নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে। সেখানে হঠাৎ করে দেখতে পেলাম মিলিকে। আমি দেখেই চিনতে পারলাম। আমি আমার কমর থেকে পিস্তলটা বের করে গুলি করতে লাগলাম, আর ওরা আমাকে দেখে গুলি করতে লাগলো। এভাবে কিছুক্ষণ গোলাগুলির পর ওরা শেষ পর্যন্ত আমার সঙ্গে না পেরে পালিয়ে গেল। আর তখনই হঠাৎ করে মিলি এসে আমাকে জড়িয়ে ধরলো। তখনই হঠাৎ করে মিলির হাতে একটা গুলি লাগলো। তার মানে মিলি আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে। আমি তাড়াতাড়ি করে মিলিকে ধরে ছেলেটাকে একটা গুলি করে দিলাম। ছেলেটা পায়ে গুলি খেয়ে দৌড়ে চলে গেল, আর আমি মিলিকে ধরে সেখানে বসে পড়লাম। আর তখন মিলি বলতে লাগলো, আসলে ওরা আপনাকে গুলি করতে চেয়েছিল, তাই আমি আপনার কাছে চলে এসেছিলাম। অন্তত পক্ষে আপনার মতো একজন ভালো মানুষের জন্য জীবন বাঁচাতে পেরে অনেক ভালো লাগছে। আপনার কোনো কিছুই হবে না, আপনি প্লিজ একটু আমাকে সময় দেন। আমি আপনার কোনো কিছুই হতে দেব না। কে কোথায় আছো? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। আমি চিৎকার দিয়ে অ্যাম্বুলেন্স ডাকতে লাগলাম। তারপর আমি একটা গাড়ি করে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে চলে আসলাম। হাসপাতালে নিয়ে এসে আমি ডাক্তারকে ডাকতে লাগলাম, আর একটু পরে ডাক্তার বের হয়ে আসলো। রোগীর অবস্থা দেখে ডাক্তার মিলিকে অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। আমি বাইরে বসে আছি। আমি রনি আর শাহিনকে জানিয়ে দিলাম হাসপাতালে চলে আসার জন্য। একটু পরে রনি আর শাহিন চলে আসলো। আমি সব কিছুই রনি আর শাহিনকে খুলে বললাম। তখন রনি আমাকে বলতে লাগলো, ভাই একটা কথা বলি, আপনাকে যেহেতু মেয়েটা বাঁচাতে চলে এসেছে, তার মানে মেয়েটা আপনাকে অনেক আগে থেকেই চিনে। যদি আপনাকে না চিনতো তাহলে আপনার কাছে কখনোই এগিয়ে আসতো না। আমারও সেটাই মনে হচ্ছে। আসলে মিলি আমাকে হয়তো অনেক আগে থেকেই চিনে। যদি আমাকে না চিনতো তাহলে আমার জন্য তার নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিত না। এর চেয়ে বেশি কিছু হতে পারতো। তারপর আমি রনির সঙ্গে এভাবে কথা বলতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বের হয়ে এসেছে। আমি ডাক্তারের কাছে গেলাম দৌড়ে। আর তখন ডাক্তার বলল রোগী এখন সুস্থ আছেন, গিয়ে দেখা করতে পারবো। আমিও কেবিনে চলে আসলাম। কেবিনে এসে আমি মিলির পাশে বসে আছি। বেশ অনেকক্ষণ পর মিলি চোখ খুলল, আর আমি বললাম, আপনি তো আমাকে ঠিক ভালো করে চেনেন না, তাহলে আপনি কেন আমার জন্য আপনার নিজের জীবনটা দিতে গেলেন? আজকে তো আপনার অনেক কিছুই হয়ে যেতে পারত। ভাগ্য ভালো গুলিটা বের হয়ে গেছে আর আপনার হাতে লেগেছে। আসলে আমি আপনার কাছে কখনো মিথ্যা কথা বলবো না। আসলে আমি আপনাকে সেই কলেজ লাইফ থেকেই চিনি। আপনি আমার ছোট ভাইকে টিউশনি করাতেন। আপনি কোনো দিন আমাকে দেখতে পাননি, কিন্তু আমি আপনাকে ঠিকই দেখেছিলাম, আর আপনাকে সবসময় ফলো করতাম, সেটা দূর থেকে।
আপনি কখন কি করেন, কোথায় যান, সব কিছুই ফলো করতাম। তারপর একদিন আপনাকে কলেজে দেখতে পেলাম। কলেজে দেখতে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। কখনো আপনার সামনে গিয়ে কথা বলার সাহস হয়নি, কারণ আমি একটা মেয়ে হয়ে আপনার সঙ্গে কথা বলবো এটা লজ্জা পাচ্ছিলাম। মাঝে মাঝে আপনার ফোনে রং নাম্বার থেকে কল আসতো, সেই কলগুলো আমিই দিতাম। কিছুক্ষণ আপনার কণ্ঠ শুনে আমি কল কেটে দিতাম, পরে আর আপনি কল ব্যাক করতেন না। বলতে পারেন দূর থেকে আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, আর বাকিটা তো আপনি জানেনই। আপনি কি আমার অতীত সম্পর্কে জানেন? আমার কি হয়েছে? যদি আমি বিবাহিত থাকতাম তখন কি করতেন? তখন কি আমাকে ভালোবাসতে পারতেন? ওই যে বলেছিলাম, আমি আপনার সবসময় খেয়াল রাখতাম দূর থেকে। আপনি কখন কি করেন সেটা আমি খুব ভালো করেই জানি, আর সব কিছু জানিয়ে দেয় আপনার বাসায় রান্না করে বুয়া খালা। এই 3 বছরে আপনি কোথায় কোথায় গিয়েছেন আর কি কি করেছেন সব কিছুই আমি জানি। আপনার কথাগুলো শুনে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। একজন মানুষ আমাকে এভাবে ভালোবাসে, এটা আসলে বিশ্বাস করা যায় না। এই জন্যে মাঝে মাঝে আমার বারবার কল আসতো, কিন্তু কোনো কথা বলতো না। তার মানে সেটা আপনি ছিলেন? আর মাঝে মাঝে রাস্তায় গোলাপের পাপড়ি থাকতো, এগুলো আপনি করতেন? চেয়েছিলাম আমি আপনার বাসায় রান্না করার ছদ্মবেশে যাব, কিন্তু তার আগে আপনার সঙ্গে আমার পরিচয় হয়ে যায় কলেজে। এরকম একটা প্ল্যান ছিল আমার। তার মানে একা একাই ভালোবাসলেন, আর ভালোবাসার মানুষের সামনেই মরতে চেয়েছিলেন, কিন্তু অবশেষে মরতে পারলেন না, বাঁচিয়ে ফেললাম। আর অবশ্য ওই ছেলেগুলোকে ধন্যবাদ, কারণ ওই ছেলেগুলোর জন্যই আমি সব কিছু জানতে পেরেছি। নাহলে তো আপনিও কখনো আমাকে বলতেন না, আর আমিও জানতে পারতাম না। কিন্তু আপনাকে তো আমার একটুও পছন্দ হয়নি। সেদিন আপনাকে কালো বোরকা থেকে বেশ ভালোই লাগছিল, কিন্তু আপনার চেহারাটা আমার ভালো লাগেনি। এর চেয়ে ভালো মেয়ে আমি বিয়ে করতে পারবো, আপনাকে দিয়ে আমার চলবে না। তখনই আমি তাকিয়ে দেখলাম মিলি মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। আমি কোনো কথা বলছি না, আমি চুপ করে আছি, দেখি মিলির রিয়াকশানটা কীরকম হয়। একটু পরে দেখতে পেলাম মিলির চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। আমি এক হাত দিয়ে তার অন্য হাত শক্ত করে ধরলাম আর বলতে লাগলাম, আমি কেমন? আজ পর্যন্ত তুমি এটা বুঝতে পারলে না। আমি তো শুধুমাত্র তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। তোমার ভালোবাসা যদি আমি অবহেলা করি, তাহলে আমি জীবনে অনেক বড় কিছু হারিয়ে ফেলবো। তোমার মতো করে আমাকে কেউই ভালোবাসতে পারবে না। তখনই মিলি আমার এক হাত শক্ত করে ধরে কান্না করে দিল। বুঝতে পারলাম মিলি আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি নিজেকে শক্ত করে জড়িয়ে ধরলাম, মিলিও আমাকে জড়িয়ে ধরল। তারপর এভাবে দুজনে কতক্ষণ ছিলাম জানি না। মিলি আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে। তারপর এভাবেই পার হয়ে গেল 3টা দিন। মিলি এখন মোটামুটি সুস্থ। আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি, মিলি আমার সামনে বসে আছে। আর তখন মিলি আমাকে বলতে লাগলো, মা তো সেই ছোট্টবেলায় মারা গিয়েছে। বাবা, তুমি টিউশনি বাদ দেওয়ার পর বাবাও কিছুদিন পর মারা যায়। তারপর আমি আর আমার ছোট ভাই ছাড়া দুনিয়াতে কেউ নেই। আমি চাকরির অনেক চেষ্টা করি, কিন্তু চাকরি হয় না। তারপর আমি নিজেই টিউশনি করাতে শুরু করি, আর এখনও টিউশনি করেই যাচ্ছি। ছোট ভাইকে পড়াশোনা করাচ্ছি, সেও টিউশনি করিয়ে তার নিজের খরচ চালাই। আর আমরা 2 ভাই বোন ছাড়া দুনিয়াতে কেউ নেই। বিয়ে করবে আমাকে? আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই। আমি তোমাকে আজকে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে যাব। বাড়িতে যাওয়া হয় না প্রায় 3 মাস ধরে, অফিসের কাজ থাকে, তাই যাওয়া হয় না। দাঁড়াও, মাকে কল করছি। কিন্তু তুমি টিউশনি বাদ দিয়েছিলে কেন? আমি যতটুকু জানতে পেরেছিলাম তুমি নাকি বাসা থেকে রাগ করে চলে গিয়েছিলে। শুনো, তারপর আমি মিলিকে সব কিছু খুলে বললাম। তিশার সেই ঘটনাটা শুনে, সবটা শুনে মিলি আমাকে বলতে লাগলো, আমি তোমার আগে কি হয়েছিল সেটা আমি জানি না, আমি সেটা জানতেও চাই না। আমি তোমাকে ভালোবেসেছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই। তুমি শুধু আমাকে তোমার মতো করে ভালোবাসো, তাহলেই হবে। আমি চেষ্টা করব আমার ভালোবাসা দিয়ে তোমার সব কিছু ভুলিয়ে দেওয়ার জন্য। আর ফ্যামিলিতে একটু একটু ঝামেলা হয়েই থাকে, এই জন্য এত রাগ করে থাকা চলে না। আমি তোমাকে আজকেই বিয়ে করব। আজকেই বিয়ে করে আমি তোমাকে আমার বাসায় রেখে আসব। সেখানে ভাইয়া, ভাবি, বাবা, মা সবাই আছে। তুমি ওদের সঙ্গে থাকবে,
আর কিছুদিন ধরে মাও আমাকে বলছিল বিয়ে করার জন্য। আর যেহেতু মনের মানুষ পেয়ে গেছি, তাহলে দেরি করে লাভ নেই। বিয়ের পরে না হয় তোমার সঙ্গে প্রেম করব। দাঁড়াও, আগে মাকে কলটা করে সব বলে দিই। তারপর আমি মাকে কল দিলাম, আর কিছুক্ষণ কল হওয়ার পর মা কলটা রিসিভ করলো। তারপর আমি ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে আমি মাকে বললাম, মা, তুমি তো আমাকে বলেছিলে যে বিয়ে করার জন্য, অনেক পাত্রীও দেখিয়েছিলে। তুমি ভাবিও তো অনেক চেষ্টা করেছে আমাকে বিয়ে করানোর জন্য। আমি তোমাদের জন্য বৌমা নিয়ে আসছি, একেবারে বিয়ে করে বউ নিয়ে আসবো। আসতে হয়তো রাতও হতে পারে। তোকে তো আমি সেই আগেই বলেছি যে তোর যাকে পছন্দ তুই তাকেই বিয়ে করে আনবি। তবু অন্তত পক্ষে বিয়েটা তো কর, বয়স তো আর কম হলো না। ঠিক আছে মা, তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমি তোমার বৌমাকে নিয়ে এখনই বাসায় ফিরছি। এই বলে আমি কল কেটে দিলাম। তারপর মিলি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে আর আমাকে বলতে লাগলো, তুমি মাকে বললে আর মা তোমার কথা শুনে রাজি হয়ে গেল? আমি তো ভেবেছিলাম তোমাকে বকা দেবে, কিন্তু এভাবে এত সহজে রাজি হয়ে যাবে আসলেই আশা করিনি। আমি মিলির কথায় একটু মুচকি হাসি দিলাম। তারপর আমরা দুজনে চলে আসলাম কাজী অফিসে। কাজী অফিসে এসে বিয়ে করে আমি বাসায় যাচ্ছি। প্রায় 2.5 ঘন্টা পর নিজের শহরে চলে আসলাম। বাসায় এসে দেখি রাত 9:30 বেজে গেছে। তারপর আমি এসে কলিং বেল দিলাম, আর একটু পরে মা এসে দরজা খুলে দিল। মিলি এতক্ষণ আমার পিছনে ছিল, তাই মা দেখতে পায়নি। একটু পর মা আমাকে সরিয়ে দিয়ে তাকালো আর বলতে লাগলো, বাহ, চাঁদের মতো বউ পেয়েছি। শাহরিয়ার, তোর পছন্দ আছে বলতে হবে। আয় ভিতরে আয়, তোদের জন্যই আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তারপর আমি ভিতরে এসে বসলাম। আজ প্রায় 3 মাস পর বাসায় ফিরেছি। তারপর সবার সঙ্গে কথা বলতে লাগলাম, কিন্তু বাবার চোখের দিকে তাকাতে পারছিলাম না, কারণ বাবাকে ছোটোবেলা থেকেই ভয় করি। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি শাহিন কল দিয়েছি। আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে শাহিন আমাকে বলতে লাগলো, ভাই, আপনি কোথায়? আপনার জন্য সবাই অপেক্ষা করছে। আপনি স্যারকে যে বলেছিলেন ফোর্স নিয়ে আসার জন্য, স্যার ফোর্স পাঠিয়ে দিয়েছেন। আমরা সবাই এই জায়গায় আছি, আপনি তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, আমি আসছি। ওদেরকে তুই আমার প্ল্যান অনুযায়ী বুঝিয়ে দে, আর বাকিটা আমি এসে করব। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি মাকে বললাম, মা, আমাকে এখনই বের হতে হবে, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। এতক্ষণ পর বাসায় ফিরে অন্তত পক্ষে খাবারটা তো খেয়ে যা। তোর জন্য এত কষ্ট করে রান্না করলাম, এখন তুই না খেয়ে চলে যাবি? মা, সময় হলে পরেও খাওয়া যাবে, কিন্তু আমাকে এখন একটা জরুরি কাজে যেতে হবে। এই বলে আমি কোনো কিছু না বলে চলে আসলাম। তারপর আমি গাড়ি দ্রুত ড্রাইভ করে চলে আসলাম। এসে দেখি আমার জন্য ওরা বসে আছে। আমাকে দেখে ওরা সালাম দিল, আর আমি সালামের উত্তর দিয়ে ওদের সঙ্গে বসে কথা বলতে লাগলাম। প্রায় 1 ঘন্টা সবাই মিলে মিটিং করার পর আমরা যে যার মতো বেরিয়ে পড়লাম। আমি এখন বান্দরবনে যাচ্ছি, আর সবাইকে যার যার মতো করে পাঠিয়ে দিয়েছি। আর তখনই আমার ফোনে স্যার কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর স্যারকে বললাম, স্যার, আমি রায়হানের যে যে জায়গায় আস্তানা রয়েছে সেসব জায়গায় আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি, আর শাহিন রনিকে পাঠিয়েছি নিবিড় ও তার সাথে লোকজনকে ধরে নিয়ে আসার জন্য। স্যার, দেশে বড় কিছু হতে চলেছে। বেস্ট অফ লাক মাই সান। আমি জানি তুমি সব কিছু পারবে। ঠিক আছে, তুমি তোমার মতো করে যাও। আর যদি রায়হানকে জীবিত অথবা মৃত সবার সামনে নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে সিআইডি টিম অন্যভাবে চিন্তা করবে। আর আমি হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছি। স্যার, আপনি একটু সাবধানে থাকবেন। আপনি এখন ফোনটা বন্ধ করে রাখেন। আমি যদি আপনার বাসায় না আসি সে পর্যন্ত আপনি বাসা থেকে কোনো অবস্থাতেই বের হবেন না। তারপর আমি স্যারের সঙ্গে কিছু কথা বলে কল কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি আমার টিম নিয়ে হেলিকপ্টারে করে যেতে লাগলাম বান্দরবনে কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম। তারপর আমি নিচে নেমে ম্যাপটা ভালো করে দেখতে লাগলাম, আর সবাইকে বুঝিয়ে দিলাম আমাদের কীভাবে যেতে হবে। অনেক দুর্গম এলাকা, এখানে একটু ভুল হলে আমরা সবাই মারা যাব। আর তখনই আমার ফোনে বারবার কে যেন কল দিচ্ছে। আমি বিরক্ত হয়ে ফোনটা হাতে নিলাম। তারপর ফোনটা হাতে নিয়ে দেখি মিলি কল দিয়েছে। আমি না চাইতেও কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে মিলি কান্না মাখা কণ্ঠে বলতে লাগলো, তুমি যেখানেই আছো তুমি প্লিজ সাবধানে থেকো। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। প্লিজ তুমি আমার জন্য হলো নিরাপদে থাকবা, কথা দাও।
মিলি, তুমি বোকার মতো কেন কথা বলছো? আর আমি যদি পিছিয়ে যাই তাহলে আমার টিম তো এমনিতেই শেষ হয়ে যাবে। ওরা তো আমার উপর নির্ভরশীল করেই আমার সঙ্গে অপারেশনে এসেছে, তাই না? ওদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি টিম লিডার হয়ে কি করব বলো? নিজের একটা বিবেক আছে তো, নাকি? কিন্তু তোমার জীবনও তো কারো না কারো কাছে অনেক গুরুত্বপূর্ণ। তোমারও তো অনেক কিছু হয়ে যেতে পারে, আর তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো বলো? তোমার ভালোবাসা আমাকে আবারও ফিরিয়ে আনবে, তুমি কোনো চিন্তা করো না। এই বলে আমি কল কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি ম্যাপটা আরও সবাইকে ভালো করে বুঝিয়ে দিতে লাগলাম। তারপর ম্যাপটা ভালো করে বুঝিয়ে দিয়ে আমি 1 পা 2 পা করে সামনে এগিয়ে যেতে লাগলাম। অনেক বড় বড় পাহাড়, আর 2টা পাহাড়ের মাঝখান দিয়ে সরু রাস্তা বের হয়ে গেছে। আমি চিন্তা করলাম যদি আমরা রাস্তা দিয়ে যাই তাহলে আমরা খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যাব, আর ওরা নিজেদের প্রস্তুত নিয়ে ফেলবে, তাই আমাদেরকে অন্য পথ দিয়ে যেতে হবে। আমি সবাইকে বললাম আমরা নদীর পথ দিয়ে যাব, ওখান দিয়ে অনেকটা রিস্ক হলেও আমাদের এটাই বেস্ট হবে। তারপর যেই হবা সেই কাজ। আমি নদীতে নেমে পড়লাম। নদীতে হাঁটু পর্যন্ত পানি আছে, সেই পানি দিয়ে যেতে লাগলাম। আমার পেছনে পেছনে সবাই আসতে লাগলো। তারপর হাঁটতে হাঁটতে আমরা রায়হানের আস্তানার কাছাকাছি চলে আসলাম। আর এখানে আমি বাইনোকুলার দিয়ে দেখতে লাগলাম। চারিদিকে অনেক লোক, যেটা আমাদের তুলনায় 3 গুণ। আমাদের শক্তি দিয়ে কোনো কিছু করতে পারবো না। আমি রিফাতকে বললাম, রিফাত, তুমি 6 জনকে নিয়ে ওদিক দিয়ে অ্যাটাক করবে। আমার কথা না বলা পর্যন্ত তুমি কোনো ফায়ার করবে না। আমি বলার সঙ্গে সঙ্গে তুমি ফায়ার করবে। আর এখানে অনেকভাবে অনেক কিছুই থাকতে পারে, যেমন ধরো নিচে তারে কোনো ব্যবস্থা থাকতে পারে, যে তারে যদি আমাদের পা লেগে যায় তাহলে ওরা কোনো কিছু বুঝতে পারে। কাছের মধ্যেও থাকতে পারে, তাই আমাদের অনেক সতর্কভাবে এই অপারেশন করতে হবে। এটাই হয়তো আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা অপারেশন হয়ে থাকবে। জি স্যার, আমরা যদি এখানে হেরে যাই তাহলে পুরো দেশ হেরে যাবে। পুরো দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, আর পুরো প্রশাসন আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কি করব? আমরা কি পারবো কি না? ইনশাল্লাহ স্যার, আমরা সফল হব। তারপর হঠাৎ করে দেখলাম 3টা হেলিকপ্টার সেখানে এসে নামলো। আমরা যথারীতি লুকিয়ে গেলাম। হেলিকপ্টার নেমে ওখান থেকে একটা মধ্যবয়স্ক লোক নামলো। এটা আমি বাইনোকুলার দিয়ে দেখতে লাগলাম। আর সাথে কিছু চাইনিজ লোকজন। এটা দেখেই বোঝা যাচ্ছে আমার কোনো কিছু মাথায় আসছে না, এখন আবার কে এসেছে। আমি সেখানে দেখছি, কিন্তু কোনো কিছুই মাথায় আসছে না। তার মানে রাহানের উপরে যে থাকে সে যদি চলে আসে তাহলে আমাদের তো একে একে 2 হয়ে যাবে। তার মানে একটার সঙ্গে আরেকটা ফ্রি। ঠিক আছে, আমি তো এটাই চেয়েছিলাম। আমাকে আর কষ্ট করে বিদেশে যেতে হলো না, সে নিজে থেকে আমার কাছে এসে ধরা দিয়েছে। তারপর আমি রনিকে কল দিলাম, আর কিছুক্ষণ পর রনি কলটা রিসিভ করলো। আমি রনিকে বললাম, রনি, তুই তাড়াতাড়ি করে বাকি ফোর্সগুলোকে নিয়ে আমার লোকেশন অনুযায়ী চলে আয়, আর খুব সিনসিয়ারলিভাবে আসবি, কারণ একটা ভুল হলে পুরো প্ল্যানটাই শেষ হয়ে যাবে। ভাই, রায়হানের যে বাকি আস্তানাগুলো রয়েছে ওগুলো আমরা সবই ধ্বংস করে দিয়েছি। অলরেডি রায়হানের কাছে খবর চলে গেছে মনে হয়। আমি সবাইকে নিয়ে আপনার লোকেশনে অনুযায়ী চলে আসছি। তারপর আমি কল কেটে দিলাম, আর রনিদের জন্য আমি অপেক্ষা করতে লাগলাম। এটা ছাড়া আমার আর কোনো পথ নেই, কারণ আমি যদি এখন অ্যাটাক করি তাহলে ওরা পালিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তাই আমাদের সব কিছু মাথায় রেখে অ্যাটাক করতে হবে। প্রায় 1.5 ঘন্টা পর ওরা হেলিকপ্টারে করে চলে আসলো। কিছু দূর হেলিকপ্টারে এসে বাকি পথ হেঁটে হেঁটে আসতে লাগলো। আর আমার সামনে এসে রনি বলল, ভাই, আমার সঙ্গে প্রায় 30 জনের মতো কমান্ডো রয়েছে। আমি সবাইকে নিয়ে চলে এসেছি। এখন আপনি আমাদের বলে দেন আমরা কি করব। তোমরা চারদিক থেকে ঘিরে ফেলবে, আর কাউকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। সামনে যাকে পাবে তাকে মেরে ফেলবে, আর নিজের মতো করে নিজেকে নিরাপদ রাখবে। তারপর আমি ওদের সঙ্গে আরও কিছু কথা বললাম। আমার প্ল্যান অনুযায়ী ওদেরকে কাজ করতে বললাম। তারপর আমি আস্তে আস্তে করে এগিয়ে যেতে লাগলাম। আমরা যথারীতি আমাদের জায়গায় এসে পড়লাম। সবাইকে বললাম ফায়ার করার জন্য। একদিকে সবাই ফায়ার করছে, কিন্তু ওরা কোনো রকম প্রস্তুত ছিল না, তাই আমরা খুব সহজেই সবাইকে মেরে ফেলতে পারছি। আমি গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাকে যে করে হোক রায়হান এবং উপরের জনকে ধরতেই হবে, জীবিত অথবা মৃত। হঠাৎ করে রিফাত আমার কাছে এসে বলতে লাগলো, স্যার, এইমাত্র খবর পাওয়া গেছে শাহিনের বুকে গুলি লেগেছে, আর শাহিন সেখানেই মারা গিয়েছে। শাহিনকে আমরা এখান থেকে সরিয়ে নিয়েছি। আমি রিফাতের কথা শুনে থমকে গেলাম, কারণ শাহিন আমার সঙ্গে অনেক দিন ধরে কাজ করছে।
নিজের ছোট ভাইয়ের চেয়েও বেশি মনে করতাম আমি শাহিনকে। আর সেই শাহিন মারা গেল, এটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। তারপর আমি রাগে আরও সামনে এগিয়ে গেলাম আর সবাইকে গুলি করতে লাগলাম। একটু পর আমি একটা রুমে প্রবেশ করলাম, আর রুমে এসে দেখি দুজনেই বাইরে গুলি করছে। আমি হাতের মেশিনটা ফেলে ওদেরকে মারতে লাগলাম, ওরা দুজনেও আমাকে মারতে লাগলো। তারপর হঠাৎ করে আমার হাতের মধ্যে একটা গুলি এসে লাগলো, কিন্তু আমি তবুও এটা সহ্য করে ওদেরকে মারতে লাগলাম। আর ওরা আমার সঙ্গে না পেরে ওরা পালিয়ে যেতে লাগলো। তারপর আমি রিফাতকে মাইক্রোফোনে বললাম, রিফাত তুই তাড়াতাড়ি দক্ষিণ দিকের এদিকে যা, আর ওরা ওখান দিয়ে দেখ রায়হান পালিয়ে যাচ্ছে। আমি অন্যটাকে ধরছি, আর সোজা পায়ের মধ্যে গুলি করে দিবি, একের পর এক গুলি করতে থাকবি। রিফাত আমার কথায় তাই করলো, আর আমি এটাকে ধরে মারতে মারতে আধমরা করে ফেললাম। তারপর আমি দুই হাতে অ্যারেস্ট করে আমি বাইরে নিয়ে আসলাম। তারপর আমি নিয়ে এসে দেখে আমার টিমের অনেকজনই মারা গিয়েছে, আর সব কিছু আমি গুছিয়ে নিতে বললাম। এখানে যা যা আছে আমি সব কিছু পুড়িয়ে দিলাম, আর এসব করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। তারপর সবাইকে নিয়ে আমি চলে আসলাম নিজের শহরে, আর আমি টর্চার রুমে রায়হান ও ডনের সামনে বসে আছি। তারপর আমি জিজ্ঞাসা করলাম, ভেবেছিলাম সেখানে গিয়ে হয়তো আমি রায়হানকেই ধরে আনবো, কিন্তু তার সঙ্গে আমি তোকে যে পাবো এটা আসলেই কল্পনা করিনি আমি। কি কারণে এখানে এসেছিলাম? এখানে যদি না আসতাম তাহলে তো এই অফিসার আমার কোনো কিছুই করতে পারতো না। এখানে এসে আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। এতদিনের গড়া স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেছে। তুই পৃথিবীর যে কোনো জায়গায় থাকলেও আমি তোকে সেখান থেকে নিয়ে আসতাম। এখন কি তুই ভালোভাবে সব কিছু বলে দিবি, নাকি আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে? রায়হান, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। আমি যদি এখান থেকে কখনো বের হতে পারি তাহলে তোর অবস্থা কি করব সেটা আমি নিজেও জানি না। তোর জন্য আমি আজকে থানায় বসে আছি, না হলে পৃথিবীর কোনো শক্তি ছিল না আমার এত বড় ক্ষতি করার। তোদের কাজে আমি অনেক সন্তুষ্ট আছি, কেন জানিস? কারণ আমি চেয়েছিলাম শুধুমাত্র রায়হানকে সেখান থেকে তুলে আনবো। তোমার সঙ্গে যে তোকে পেয়ে যাব এটা আসলে অনেক বড় পাওয়া। আর তুই কি ভেবেছিস এখান থেকে তুই বের হতে পারবি? তোর নামে অলরেডি নিউজ করা শুরু করে দিয়েছে। কিছুদিন পর তোদের দুজনেরই ফাঁসি হবে। কি বিশ্বাস হচ্ছে না? তুই আমার কোনো কিছুই করতে পারবি না। আমি যদি একটা ফোন করি তাহলে তোকে এখান থেকে তুলে নিয়ে যাবে। তোর মতো সামান্য অফিসার আমার কোনো কিছুই করতে পারবে না। আমার সব জায়গার লোক সেট করা আছে। সেটা ভুল। তোর সঙ্গে যারা যারা কাজ করেছে তাদের সবাইকে ধরে আনা হয়েছে, সবাইকে 3rd ডিগ্রি টর্চার করা হয়েছে। তোর ডান হাত মুখ্যমন্ত্রী, সে নিজেও এখন রিমান্ডের মার খাচ্ছে। কি কথাগুলো খুব তেতো লাগছে, তাই না? ঠিক আছে, আমি কোনো কিছু বলবো না, ভিডিও দেখ। এই বলে আমি ফোনের ক্যামেরাটা বের করে ভিডিওটা দেখালাম। তখন আমাকে বলতে লাগলো, তোরা একটা কেউ ছেড়ে দিস নাই। তোরা শেষ পর্যন্ত নিবিড়কেও ধরে এনেছিস। নিবিড়ের কথা তোরা কি করে জানতে পেরেছিস? নিবিড় তোর ছোট্ট একটা ছেলে। আসলে তোকে একটা কথা বলি, তুই হয়তো শাহরিয়ারের ব্যাপারে কোনো কিছু জানিস না। আমরা 1 মাস ধরে মিটিং করে শাহরিয়ারকে এই দায়িত্বটা দিয়েছি। রাষ্ট্রপতি নিজে শাহরিয়ারের কথা আর ব্যাকগ্রাউন্ড দেখে শাহরিয়ারকে দায়িত্বটা দিয়েছে। শাহরিয়ার, তোমাকে সিআইডি টিম অন্যভাবে চিন্তা করছে। তুমি এখন থেকে সিক্রেট কমান্ডো হেড। এই নাও তোমার সকল কাগজপত্র। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আপনার সাহায্য ছাড়া আমি এটা কখনোই করতে পারতাম না। আপনি আমাকে সাহায্য করেছেন বলেই আজ আমি এতদূর আসতে পেরেছি। এটা তো আমার দায়িত্ব ছিল। তুমি তোমার মতো কাজ করে যাও, আর এইগুলোকে এমনভাবে মারবে যেন কোনো সময় এসব করার চিন্তা ভাবনা না করে, আর ওদেরকে আদালত শুধুমাত্র ফাঁসি দিবে। তারপর আমি রনিকে আর রিফাতকে বললাম ওদেরকে মারার জন্য আর সব কিছু কথা বের করার জন্য। ওরা তাই করলো, আর এভাবে পার হয়ে গেল 2টা দিন। 2টি দিন কাজের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম। আমি মিলির সঙ্গে কথা বলারও সময় পাইনি। আজকে রাত 12টা 1 মিনিটে রায়হান আর ডনের ফাঁসি হবে, আর বাকিগুলোকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যথারীতি ফাঁসি হয়ে গেল। দেশ থেকে আমি শুদ্ধ মুক্ত করে পেরেছি। তারপর এভাবে রাত পার হয়ে গেল। সকাল 10টার দিকে বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হলো। আমি আমার টিম সকলে উপস্থিতি। তারপর
সবার সামনে আমাদেরকে পুরস্কৃত করা হলো। এসব পুরস্কৃত অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় বিকাল হয়ে গেল। সবার সঙ্গে বিদায় দিয়ে আমি আমার বাসায় যেতে লাগলাম। বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি এসে কলিং বেল দিলাম, আর একটু পরে মা এসে দরজা খুলে দিল। তারপর আমাকে দেখে বলতে লাগলো, সারাটা দিন গুন্ডা মোস্তানদের নিয়েই থাকিস, কিন্তু একটাবার পরিবারের কথা চিন্তা করেছিস? মেয়েটা তোর জন্য ঠিকমতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এই দিকে তোর খেয়াল আছে? মেয়েটাকে যে রেখে গিয়েছিস, একটাবার ফোন করেছিস? আসলে মা, কতটা ব্যস্ত ছিলাম সেটা তো তুমি টিভিতে দেখতে পেরেছো, তাই না? একদিকে ওদের ফাঁসি হলো, যাবজ্জীবন কারাদণ্ড হলো, তারপর আমার টিমকে শুভেচ্ছা দেওয়া হলো। এইসব করতে করতে 3টা দিন পার হয়ে গেছে। কিরে, তোর হাতে ব্যান্ডেজ করা কেন? তোর হাতে কি হয়েছে? আচ্ছা আয়, ভিতরে আয়। দেখ, মেয়েটা তোর জন্য মনে হয় রুমে কান্না করছে। মেয়েটা তো দুনিয়ায় কেউ নেই। মা, আসলে মিলি দুনিয়াতে কেউ নেই। তুমি হয়তো সব কিছু শুনেছো। তুমি মিলিকে তোমার মতো করে আদর করবে। মিলি যেন তার মায়ের আদরটা তোমার কাছ থেকে পাই। ও যদি কোনো ভুল করে, তাহলে তুমি তোমার মতো করে শাসন করবে। এটা আমি জানি না রে পাগল। তুই আমার পেট থেকে হয়েছিস নাকি আমি তোর পেট থেকে হয়েছি, আর এসব তোকে বলে দিতে হবে না। আসলে প্রতিটা শাশুড়ি তার ছেলের বউ যদি এভাবে থাকতো, তাহলে আর কখনো পরিবারে ঝগড়া লাগতো না। নিউজে, পত্রপত্রিকায় কত এসব নিউজ দেখতে পাই। একটি সংসার থাকতে গেলে ঝগড়া বিবাদ লাগবেই, কিন্তু সেটা সবাইকে মানিয়ে নিতে হবে। মায়ের কথা শুনে আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর মা আমাকে জড়িয়ে ধরলো। আমি ফ্রেশ হয়ে সবার সাথে কথা বলে আমি দুজনের জন্য খাবার নিয়ে রুমে চলে আসলাম, আর খাবারটা রেখে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় তাকিয়ে দেখলাম মিলি বালিশে মুখ গুজে কান্না করছে। আমি গিয়ে মিলিকে ডাকতে লাগলাম, কিন্তু মিলি আমার কোনো কথা রেসপন্স করছে না। তারপর আমি মিলিকে ধরে তুলে তাকিয়ে দেখি চোখগুলো লাল করে ফেলেছে। আমি বললাম, আমার পাগলিটা আমাকে এতটা ভালোবাসে সেটা তো আমি জানতাম না। তাছাড়া যা হবার হয়ে গেছে, এখন হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। খাওয়ার পর আমাকে যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই। এই বলে আমি মিলির কপালে আলতো করে চুমু দিয়ে দিলাম। তখন এই মিলি আমাকে অ্যালোপ্যাথারিভাবে মারতে লাগলো। আমি একটা সময় সহ্য করতে না পেরে নিজেকে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর মিলি শান্ত হয়ে গেল, আর কিছুক্ষণ এভাবে পার হয়ে গেল। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম মিলি আমার বুকে কান্না করছে। আমি মিলির চোখ মুছে দিয়ে মিলিকে জোর করে খাইয়ে দিতে লাগলাম। একটা সময়ে মিলিও আমাকে খাইয়ে দিতে লাগলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি লাইট বন্ধ করে মিলিকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আর তখন মিলি আমাকে বলতে লাগলো, এবারের মতো আমি ক্ষমা করে দিলাম। এখন থেকে তুমি যেভাবেই যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, আর যদি আমাকে সময় করে নিয়ে না যাও, তারপর তুমি দেখবে আমি আর পৃথিবীতেই নেই। আমি এ কথা শুনে মিলির গালে একটা থাপ্পড় মারলাম। মিলি কখনো আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর আমাকে বলতে লাগলো, আমি যে তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন বুঝতে পারো না? আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। এই 3টা দিন আমার কতটা কষ্ট হয়েছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। প্রতিটা সেকেন্ড আমার একটা যুগের মতো মনে হয়েছে। আমি জানি রে পাগলি, আমিও তোমাকে ছাড়া থাকতে পারিনি, কিন্তু কি করব বলো, আমার তো কোনো উপায় ছিল না। আচ্ছা, এখন আমি চলে এসেছি, আর কখনো একা রেখে যাব না, সবসময় সাথে করে নিয়েই যাব তোমাকে। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, বলো দেবে? আমি তোমার সন্তানের মা হতে চাই, এবং সেটা খুব তাড়াতাড়ি। সেটার জন্যই তো আমি আজকে চলে আসলাম, আর এখন থেকে আমি আপনার কাছে থাকবো। আমি 3 মাসের ছুটি পেয়েছি। 3 মাস পর আমি যেখানে যাই আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। আর তাহলে আমাদের মিশনটা শুরু হয়ে যাক। তখনই মিলি লজ্জা পেয়ে আমার বুকে মুখ লাগালো, আর আমিও ঠোঁট জোড়া দখল করে নিলাম তারপর মিলিও রেসপন্স দিতে লাগলো। আর এইভাবেই মিলিকে নিয়ে আমি হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আর হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন গল্পের সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।